এর মধ্যে এসে যদি চিৎকার চেঁচামেচি করতে থাকে কেউ, এটা ভুল, ওটা ভুল, সেটা ভুল, এটা হচ্ছে না, তুমি চ্যানেলের লজ্জা, আমাকে এটাও শুনতে হয়েছে। কিভাবে হেনস্থা হতে হয় এগুলো বলতে আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি অপমানিত হয়েছি। এখন অনেকগুলো মানুষের সামনে হঠাৎ করে আমাকে চূড়ান্ত অপমান করা হচ্ছে। কোন একজন বড় একজন মাথা আমাকে চূড়ান্ত অপমান করছে, সে মানে হাত কাপ কাঁপিয়ে এরকম করে আমাকে বলছে। খবরের চ্যানেলে গলা উঁচু করে চেঁচিয়ে খবর পড়াটাই ট্রেন। এবং সেটা তুললাম, রিসিভ করলাম, পুরো দৈববাণীর মতো শুনতে লাগলো। হ্যালো, আমি পিউ রায় বলছি। কানাঘুষো শোনা যায়। এই যে তুমি একজন সিনিয়র মেল অ্যাঙ্কারের সাথে তোমার নাকি কোনো এক সময় সুসম্পর্ক ছিল। প্রেম তো জীবনে হয়েছে, একাধিকই হয়েছে। প্রেম ভাঙলে কি করো তুমি? প্রত্যেকটা দিন আমার ঘুম থেকে উঠে মনে হতো যে অন্ধকার এখনো অবধি রয়েছে, সকাল হয়নি, ভোর হয়নি। শান্তনু টেক, এখানে চেনা মুখের অচেনা কথা হয়। নমস্কার এন্ড ওয়েলকাম টু শান্তনু টেক। এন্ড আজকে আপনি নিশ্চয়ই টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে আমার গেস্ট কে। বাট এই গেস্টের এই নিউজ এক্সপিরিয়েন্স অনেকটা কম হতেই পারে, কিন্তু তার যা পপুলারিটি সোশ্যাল মিডিয়ায়, মানুষের ওর যে ফলোয়ার্স, সেটা অনেক সিনিয়র জার্নালিস্টকেও হার মানাতে বাধ্য। তিনি একদিকে ইনফ্লুয়েন্সার, একদিকে নিউজ রিডার, অন্যদিকে মনে মনে খুব করে চায় যে অভিনয়টাও যদি কখনো হয়ে যায় তাহলে তো দুর্দান্ত হয়ে যাবে। সব মিলিয়ে মিশিয়ে তিনি একজন ক্রিয়েটিভ মানুষ। ইয়েস, ডেফিনেটলি আজকে আমার গেস্ট তনিষ্ঠা মজুমদার। তনিষ্ঠা, ওয়েলকাম টু শান্তনু টেক। থ্যাংক ইউ সো মাচ, এত ভালো একটা সুন্দর ইন্ট্রোডাকশন দেওয়া। আমি তো যা বলেছি এগুলো তোমার সবকটা স্বপ্ন, সবকটা ইচ্ছে, রাইট? আর কিছু কিছু ইচ্ছে এখন বাস্তব হয়ে গেছে, আর কিছু কিছু ইচ্ছে এখনো বাকি আছে, বা হয়তো কিছু ছিল এখন আর নেই। আরে কি আবার। আমি যদি এই জায়গাতেই আসি, আমি শুরুতেই বললাম যে সত্যি তোমার এই জার্নালিজম প্রফেশনে বয়সটা, এক্সপিরিয়েন্সের বয়সটা অনেক কম, মাত্র 4 বছর বয়স। এবং সেই 4 বছরের মধ্যে তুমি 3খানা সংস্থা চেঞ্জ করেছো। আমি প্রথমেই জানতে চাই, 4 বছরে এতগুলো সংস্থা চেঞ্জ কেন করে নিলে? দেখো, লং স্টোরি, হ্যাঁ, লং স্টোরি, আমি শর্ট করে শোনানোর চেষ্টা করব। এবার যখন আমি শুরু করলাম ফার্স্টে, তখন তো স্বাভাবিকভাবে আমি ভাবিনি যে এত কম সময়ের মধ্যে একটা চ্যানেল চেঞ্জ করে ফেলবো, কারণ ভালোবাসার জায়গা এটা। হ্যাঁ, এবার আমি ভালোবাসায় প্রচন্ড প্রমিসিং, ঠিক আছে, সেটা ক্যারিয়ার ওয়াইজ হোক আর যেটাই হোক না কেন। এবার ভালোবেসে একটা কাজ করতে এসেছিলাম, তো আমি শূন্য থেকে শুরু করেছি। আমার পাশে প্রথম দিন থেকে মানে আমি কাউকেই পাইনি, কোনো আমার গডফাদার নেই বা কোনো রকম ফ্যামিলি কিছু নেই, কিছুই নেই, নাথিং। কিছুটা ভাগ্য আর বাকিটা এফর্ট, চেষ্টা ভীষণভাবে। আমার মনে আছে যেদিন আমি ব্যাগে মানে ওই শূন্য সিভি নিয়ে দাঁড়িয়ে রয়েছি, শূন্য সিভি, কিচ্ছু নেই সিভিতে। হ্যাঁ, আমার কলেজের এই এক্সপিরিয়েন্স, তখন আমি জাস্ট গ্রাজুয়েশন কমপ্লিট। এটা কত সাল? এটা হচ্ছে 2019। 2019 শেষের দিকটাতে। এবার আমার একদম মানে কিচ্ছু নেই, জিরো সিভি, কিচ্ছু নেই। কি করবো, কোথায় যাবো, কার কাছে বলবো, কাকে অ্যাপ্রোচ করবো? লিঙ্কডইনে, আচ্ছা এটা একটা মজার বিষয় একটু বলে রাখি, যেমন মাথায় আসছে। লিঙ্কডইনে আমি এমন লোকজনকে তখন অ্যাপ্রোচ করেছিলাম যাদের সঙ্গে আমি এখন কাজ করি। ও মাই গড, কেউ বাদ যায়নি। এবার তারা হয়তো ভুলে গেছে এখন, তাদের মনে নেই। একদম হেড বসদের কথাই বলছি। হ্যাঁ, তাদেরকে মেসেজ করেছিলাম, কেউ রিপ্লাই দেয়নি। কেন রিপ্লাই দেবে এরকম একজন মেয়ে? তো যাই হোক তখন করেছিলাম। এবার আমার মনে আছে যেদিন ওরকম শূন্য সিভি নিয়ে আমি ঘুরছি, আমি জানিও না যে কোন হাউসের, কোন চ্যানেলের অফিসের ঠিকানাটা কোথায়, কি, কিচ্ছু প্রপার নলেজ নেই। একটা চ্যানেলে গেছিলাম, সেখান থেকে স্বাভাবিকভাবে বললো সিভি দিয়ে চলে যাও, চলে গেলাম। আর একটা জায়গায় যেতে গেছি, দিতে যাবো সিভি, এত বৃষ্টি হলো, চোখের সামনে জল জমে গেল। মানে 2 ঘন্টা ধরে টানা বৃষ্টি। তখন হয়তো খবর হচ্ছে যে জল জমে গেছে দিকে দিকে, এরকম একটা ব্যাপার। তো এইভাবে আমি শুরু করেছিলাম। এবার শুরু করার পর তারপর তো বলছি ভাগ্য, একটা মানুষের নাম আমি এখানে আমাকে নিতেই হবে, সেটা হচ্ছে ভাস্কর ধর। উনি আমাকে গ্রুম করলেন, ঠিক আছে, সেটাও একটা গল্প রয়েছে, স্টোরি রয়েছে, আর গেলাম না। তো সেই মানুষটা আমার পাশে এসে দাঁড়িয়েছিল বলেই আমি আজকে এই জায়গাটায় রয়েছি। বাহ, ঠিক আছে। সেই মানুষটা আমাকে গ্রুম করলেন। তার ওই আমি তো বুঝতে পারি এখন কাজ করতে গিয়ে আমরা কতটা ঠিক ব্যস্ত থাকি। সেই ব্যস্ততার মধ্যে থেকেও সময় বার করে আমি জানি না কেন ওনার মনে হলো যে এই মেয়েটার হয়তো কিছু একটা ফিউচার রয়েছে। হ্যাঁ, উনি আমাকে না অ ক খ থেকে শুরু করেছিলেন। ত থ, এই যে ত থ এর মধ্যে ডিফারেন্সটা আমি এখন করতে পারছি। প ফ, এই যে ফয়ে হাওয়াটা বেরোবে না, এখনো বেরিয়ে যায়, বাট এই জিনিসগুলো উনি আমাকে শুরু করলেন গ্রুম করে। তারপরে ইন্টারভিউ হলো, তারপরে আমার ফার্স্ট চ্যানেলে সেখানে আমি কাজ পেলাম। আচ্ছা,
এবার যেটা তুমি বললে যে এতগুলো সংস্থা আমাকে এই কম সময়ের মধ্যে কেন চেঞ্জ করতে হলো, এবার আস্তে আস্তে থাকতে থাকতে না, আমি তো প্রথমে যখন একটা চ্যানেলে ঢুকলাম তখন একদম ছোট, আমি ভাবছি ঠিক আছে যা চোখে সাদা চোখে যা দেখছি বিষয়টা তো সেরকম, কিন্তু বিষয়টা সেরকম নয়। তাই বিষয়টা হচ্ছে ভেতরে ভেতরে অনেক রকম অনেক ঘটনা ঘটতে থাকে যেগুলো না পিনের মতো ফোটে। আমাকে ওখানে যখন আমি জয়েন করছি তখন তার আগে আমাকে একজন সিনিয়র অ্যাঙ্কার বলেছিলেন, একজন মহিলা অ্যাঙ্কার, সিনিয়র অ্যাঙ্কার, তিনিও খুব ভালো, তিনি আমাকে বলেছিলেন যে তনিষ্ঠা তুই যে চেয়ারটায় বসার জন্য স্বপ্ন দেখছিস সেই চেয়ারটা কিন্তু খুব কঠিন, খুব কষ্ট এই চেয়ারে বসে থাকা। আমি মানেটা বুঝিনি সেদিন, আমি তখন ভাবছি হয়ে গেলে হয়, একটা চান্স তো পাই, তারপরে দেখা যাবে ফাটিয়ে দেবো, এইসব ভাবছি। এবার আস্তে আস্তে বুঝতে পারলাম 6 মাস 7 মাস 8 মাস ওখানে যখন কাজ করছি আমি বুঝতে পারছি কিছু একটা চলছে পেছনে, মানে ভেতরে ভেতরে পেছনে একটা গ্রুপ একটা ক্রিয়েট হচ্ছে যেখানে নানা রকমের কথাবার্তা চলছে যেগুলোর সঙ্গে আমি কোনোভাবে লিঙ্ক না। আর আমি না ভীষণ একটু ইন্ট্রোভার্ট, এখন হয়তো অনেকটা বেশি তাও কথা বলি মানুষের সঙ্গে, আমি আগে আরো বেশি ইন্ট্রোভার্ট ছিলাম একদম। নিজের যে কটা মানুষ, ওই আমার স্যার মানে ওই ভাস্কর ধর, ওই মানুষগুলোর সঙ্গে আমি শুধুমাত্র আমার দুনিয়া, তার বাইরে কারোর সাথে কথা না, এইগুলো না অনেকের গায়ে লাগতো। আমি তো বুঝতে পারিনি, আমি তো জানি না কি করতে হয়, অ্যাকচুয়ালি অনেক কিছু করতে হয়, হ্যাঁ অনেক রকম ভাবে মিশতে হয় হয়তো মানুষের সাথে, আমি পারতাম না, আমি সেটা পারিও নি সত্যি কথা বলতে পরবর্তীকালেও। এবার যখন ওই প্রবলেম গুলো শুরু হলো একটা সময় দম বন্ধ হয়ে আসলো, আমি দেখলাম যে মানে প্রত্যেকদিন আমি অফিস যাচ্ছি, হঠাৎ করে একদিন আমাকে বলছে অফ এয়ার, আর এই অফ এয়ার হয়ে যাওয়াটা না সেই বলে না যোদ্ধার থেকে যদি তার মানে তরোয়াল ছিনিয়ে নেওয়া হয়, সে যেরকম একটা বিষয়, একটা অপমান, চূড়ান্ত অপমান, সেটা হলো। আমি জানি না, আমি আজ অব্দি জানি না কারণটা কি ছিল, কারণটা কিন্তু ওই পেছনে বিভিন্ন ধরনের যে স্টোরি অ্যান্ড গ্রুপ এইসব চলছে সেটার ফলাফল আমাকে ভুগতে হচ্ছে, ঠিক আছে, অনেক বড় লেভেলে খেলা চলছে, আমি তো জানি না, আমি তো মানে ধাক্কা খেয়েছি চরম যে আমায় কেন। এবার আমার সেদিন মনে আছে এরকম হয়েছে, আমি প্রথম চাকরির ক্ষেত্রে বলছি, হ্যাঁ, এবার আমার মনে আছে যে আমাকে চূড়ান্ত অপমান করা হলো, একটা এরকম করিডোর, সেই করিডোর, এগুলো বলতে আমার কোনো অসুবিধা নেই কারণ আমি অপমানিত হয়েছি, এবং আমার এটা বলতে কোনো অসুবিধা নেই কারণ আমার মনে হয় যে যারা অনেকে দেখে আমাকে ইন্সপায়ার হয় তারা এরকম ধরনের সিচুয়েশনে পড়লে তাদেরকে আমি বলবো যে ওই দিনটা ভয় না পেতে, বা ওই দিনটা আমি যে ভুল করতে যাচ্ছিলাম সেটা না করতে, না হলে এই জায়গাটা হয়তো আসা যায় না, নাহলে এই তোমার সঙ্গে এসে বসা যায় না পডকাস্টে। হ্যাঁ, সো এরকম হয়েছে যে আমাকে এরকম একটা করিডোর হয় না যেরকম নর্মাল যাতায়াতের করিডোর, সেখানে তো সব মানুষজন রয়েছে, ক্যামেরা পার্সন, আইটি, এই ওই, আমাদের তো বিভিন্ন ডিপার্টমেন্ট, এরকম অনেকগুলো মানুষের সামনে হঠাৎ করে আমাকে চূড়ান্ত অপমান করা হচ্ছে। কোন একজন বড় একজন মাথা আমাকে চূড়ান্ত অপমান করছে, সে মানে হাত টাত কাঁপিয়ে এরকম করে আমাকে বলছে। আমি না সত্যি কথা বলতে আমার সামনে খুব জোরে চিৎকার করে কথা বলবে, আমার বাড়িতেও কখনো আমার সঙ্গে এটা হয়নি, আমার বন্ধু বান্ধব না, নো ওয়ান, ঠিক আছে, কেউ আমার সঙ্গে ওই ব্যবহার করেনি। আর সব থেকে বড় কথা, আমি তো কোনো ভুল করিনি, আমি তো ওই যে ব্যবহারটা পাবো সেই মানুষটা থেকে আমি এক্সপেক্ট করিনি, তাকে আমি যথেষ্ট শ্রদ্ধার চোখে দেখতাম, তার বাইরে তার বেশি হয়তো আর কিছু করা হয়তো আমার পক্ষে সম্ভব হয়নি, তার সঙ্গে এক্সট্রা করে হয়তো আর কোন রকম কোনো ডিসকাশন বলো বা ভালো মন্দ হোয়াট এভার দ্য থিং ইজ আমার হয়নি সেটা, সেই জন্য আমি জানি না কেন হলো কি হলো, চূড়ান্ত অপমান। এবং সেদিনই আমি ভেবেছিলাম আমি চাকরিটা ছেড়ে দেবো, আমি করতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়, মাকে বলে দিলাম বাড়িতে যে আমি চাকরি ছাড়ছি, ওই মা বলছে যাবি কোথায়, মানে এই তো সবে মানে 8-9 মাস হয়েছে তখন, হ্যাঁ 8-9 মাস হয়ে গেছে ওখানে কাজ করছি, তখনই আরো একজন আমাদের রিপোর্টার ছিল, সে আমার খুব ক্লোজ ছিল, তাকেও বললাম যে দাদা এরকম এরকম ব্যাপার, আমি চাকরি ছাড়ছি। ও বললো মাথা ঠান্ডা কর, তুই আমার সঙ্গে ওই পার্ক স্ট্রিট মোড়ের মাথায় এখন যেখানে জুডিও আছে না, তার অপোজিট ফুটটাতে ওই জায়গাটাতে, বললো তুই আয় কথা বলি। আমি ওখানে গিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি হাউ হাউ করে, লোকজন ভাবছে হয়তো আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রবলেম হয়েছে, আমি কাঁদছি হাউ হাউ করে ওখানে কাঁদছি, আমার মাথায় নেই যে আশেপাশে কে আছে কি আছে, এতটা কষ্ট পেয়েছি আমি, এতটা চূড়ান্ত হার্ট হয়েছি ওই অপমানটার পরে। তো সেই দাদাটা আমাকে বললো যে তনিষ্ঠা জাত বোঝাতে হবে, তোকে জাত বুঝিয়ে দিতে হবে, যে তোকে যদি একদিন দেয়, উইকে একদিন দেবে তো তোকে, আমি বলছি হ্যাঁ মনে হচ্ছে, বলছে একদিন করে আমাকে অন এয়ার করবে, বলছে একদিন দেবে তো, তুই একদিনে 1 ঘন্টার যদি বুলেটিন হয় বা হাফ অ্যান আওয়ারের বুলেটিন হয়, তুই বুঝিয়ে দিবি তুই কি জিনিস, তুই সেই কনফিডেন্সটা ক্যারি কর, তুই কর, তারপরে দেখা যাবে, আমি আছি তোর পাশে, বাকিরা সবাই আমরা আছি, আমরা দেখছি কি করা যায়, অন্য কোনো চ্যানেল বাইয়ে চেষ্টা করবো। আমার ওইটা মাথায় খুব স্ট্রাইক করেছিল যে যখনই অন এয়ার হোক না কেন, 1 মাস পরে আমাকে অন এয়ার করুক, আমি জাত বোঝাবো ওদেরকে। যখন অন এয়ার করছে তখন আমি এবার বাজিমাত করছি, ঠিক আছে, আমার মনে এই যে এতদিন অব্দি একটা শেকিনেস থাকে না, নতুন চ্যানেল, প্রথম চ্যানেল, 7-8 মাস হয়ে গেছে, স্টিল একটা শেকিনেস, একটা ভয় রয়েছে। একজন চেনা জানা ছিল আমার, তার সঙ্গে পরবর্তী যে চ্যানেল আমার, সে সেখানে চলে গেছিল, মানে
ওখানে একজন কাজ করতো, সে সেখানে চলে গেছিল আগেই। তার সঙ্গে আমি যোগাযোগ করলাম, বললাম যে দেখো না দিদি যদি কিছু থাকে। আচ্ছা, এবার ওখানে গিয়ে যেটা হলো, ওটা তো আরো বড় চ্যানেল, ওখানে বিষয়গুলো হচ্ছে যে আরো হয়তো কিছুটা হলেও জটিল ছিল, ঠিক আছে, অনেক রকমের বললাম না ওই যে খেলাগুলো আরো জটিল, ঠিক আছে। সেই বিষয়টা হয় না, আস্তে আস্তে ব্যাকস্ট্যাবিং গুলো শুরু হয়ে গেছিল, ব্যাকস্ট্যাবিং গুলো শুরু হলো। এটা কি কেন করতো? মানে তোমার শোয়ের টিআরপি বেশি, মানুষ তোমাকে বেশি চাইছে, নাকি অফিসে তোমার পপুলারিটি বেশি? আমার মনে হয় বোঝা যাচ্ছিল যে অ্যাকসেপ্টেন্সটা বেশি মানুষের কাছে। এটা হয়তো একটা আন্দাজ তো পাওয়া যায়, একটা বিষয় তো বোঝা যায়, না হলে 6 মাস পরে আরো একটা চ্যানেল থেকে, আরো একটা বড় নেটওয়ার্ক থেকে আমার কাছে কলটা আসতো না, ঠিক আছে। ওটা আসছি পরে। একটা খবর যখন আমি পড়ছি, আমি তো এটাতেই নার্ভাস হয়ে যাবো যে আমার কানের মধ্যে এসে যদি চিৎকার চেঁচামেচি করতে থাকে কেউ, এটা ভুল, ওটা ভুল, সেটা ভুল, এটা হচ্ছে না, তুমি চ্যানেলের লজ্জা, আমাকে এটাও শুনতে হয়েছে। কি শুনতে হয়েছে একটু বলো। আমাকে এটাই শুনতে হয়েছে, আমাকে এটা শুনতে হয়েছে, তুমি চ্যানেলের লজ্জা। ওকে, সো কোন একটা খুব ক্ষুদ্র ভুলের জন্য, ভুলও নয়, ভুলই করি না এটা তো। আর তোমার যারা কো অ্যাঙ্কার ছিল, যারা তোমার সিনিয়র জার্নালিস্ট, যাদেরকে দেখে তুমি দেখেছো বাড়িতে বসে যাদের নিউজ পড়া, তাদেরকেও কি তোমার যখন তুমি তাদের কলিগ হয়ে গেলে, একই অফিসে যখন কাজ করতে, তাদেরকেও কি বদলাতে দেখেছো? তারা কি বদলে গেল? ভীষণভাবে বদলাতে দেখেছি। প্রথম দিকে ওই যে বললাম, প্রথম দিকে এরকম ভাবে ট্রিট করা হতো যে নতুন এসছে ছোট একটা মেয়ে, এরকম একটা ট্রিটমেন্ট হতো। পরবর্তীকালে আমার মনে হয় সবার মধ্যেই ওই বিষয়টা হয়তো এসেছিল যে এ তো বাজিমাত করছে, ঠিক আছে, প্রপারলি না করতে পারলেও অ্যাটলিস্ট আর একটু ঘষা মাজা করলে করতে পারবে। এই বিষয়টা আমার মনে হয় রিয়েলাইজেশন ছিল লোকজনের, আমার মনে হয় সেই জন্য হয়তো ট্রিটমেন্টটা চেঞ্জ হয়েছিল। কি করতো তোমার সাথে ব্যবহার? একটা তো জোরে কথা বলা, একটা জোরে কথা বলা মানে সেটা যে মানে ডিরেক্টলি আমার সঙ্গেই বলছি এরকম নয়, সবার সাথেই। ওখানে যারা রয়েছে বসে, তাদের হয়তো অনেকের সঙ্গে এমন ভাবে কথাবার্তা হচ্ছে যেটাতে আমার ভয় লাগছে যে আমি যদি এবার ওই কাজটা করতে যাই, আমাকে তো ওই রকম ভাবে ট্রিটমেন্ট হবে, আমার সাথে হতে পারে ওই ট্রিটমেন্টটা, তা আমি তো ওখানে কাজই করতে পারবো না, ঠিক আছে। এই ধরনের বিষয়গুলো, তারপরে চেপে দেওয়া অনেক বেশি করে, ঠিক আছে। ধরো যে প্রাইম টাইমটায় আমি ছিলাম, একটা সময় আমাকে প্রাইম টাইমে আনা হয়, প্রাইম টাইমের তো একটা খিদে আমাদের সবার থাকে কাজ করার, তো ওটা আমি খুব কম সময়ের মধ্যে ওখানে পেয়েছিলাম, খুব কম সময়ের মধ্যে আমাকে প্রাইম টাইমে আনা হয়, তো আমি হ্যাপি ছিলাম, কাজ করছিলাম, ঠিক আছে এন্ড অল। হঠাৎ করে সেটা আর নেই, দুম করে, ঠিক আছে, বিভিন্ন কারণে, বিভিন্ন রকমের কারণের জন্য সেটা আর নেই হঠাৎ করে আমার কাছে। এগুলো না ভীষণভাবে খারাপ লাগার একটা জায়গা। ওই যে বললাম অপমান, ওই অপমানিত হওয়ার মতো বিষয় এইগুলো। পারি না ওটা যে দাদা হবে, একটা জায়গা হবে, আমি পারি না, কোনোদিন পারিনি। আমার কাছে স্বাভাবিকভাবে নিউজ না, ওকে, স্বাভাবিকভাবে আমি যখন ওখানেও রয়েছি, ওই চ্যানেলেও রয়েছি, তখনও আমার কাছে কোনো কন্ট্যাক্ট নেই, কিচ্ছু। আমি ওরকম একদিন মেকআপ চলছে, ওই ঘটনাগুলোর ঘটার 1 মাস পরে, যখন চূড়ান্ত ভাবে হেনস্থা হয়েছি, তার 1 মাস পরে আমার কাছে একটা আননোন নাম্বার থেকে কল এলো, এবং সেটা তুললাম, রিসিভ করলাম, পুরো দৈববাণীর মতো শুনতে লাগলো, হ্যালো আমি পিউ রায় বলছি। ওকে, তো আমি তো শুনেই আমার হার্টবিট বেড়ে গেছে আমার, হ্যাঁ, যে পিউ রায় বলছি। বললাম যে হ্যাঁ দিদি বলো। তখন বলছে যে তোমার নাম্বারটা আমি এরকম পেয়েছি, আমাদের চ্যানেলে একটা ভ্যাকেন্সি রয়েছে, তুমি যদি চাও। আমার তো তখন সোনায় সোহাগা, আমি বলছি যে হ্যাঁ মানে কেন নয়, কিন্তু আমি বলছি যে আমার কিন্তু এখানে 6 মাসই হয়েছে, আমি কিন্তু বেশি এক্সপিরিয়েন্স আমার নেই। তখন বলছে না সেটা আমরা দেখছি না, আমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে, তুমি যদি ইন্টারেস্টেড থাকো আমাদের অমুক ডেটে অমুক ব্যাপার। একটা খুব দামি কথা মানুষটা বললো যে হেনস্থা হতে হয়েছে, যে মানুষটা প্রত্যেকদিন অন্য মানুষের খবর আমাদের সামনে তুলে দেওয়ায়, আমরা সেটাকে দেখি, কখনো প্রতিবাদের খবর, কখনো হেনস্থার খবর। আজকে সেই মানুষটা বলছে যখন আমাকে হেনস্থা হতে হয়েছে, আমি পার্টিকুলারলি জাস্ট তনিষ্ঠা তোমার থেকে জানবো যে কিভাবে হেনস্থা হতে হয় একটা নিউজ চ্যানেলে একজন ফিমেল অ্যাঙ্কারকে। দেখো, এটা অনেক রকমের প্রবলেমস রয়েছে, তোমার মধ্যে কি প্রবলেম? আমি যেগুলো ফেস করেছি আমি সেটাও বলছি, আর বিভিন্ন রকমের বিষয়গুলো সেগুলোও বলছি একদম সিচুয়েশন। হ্যাঁ, এবার আমি যেটা করতাম বা করেছি সব সময়, সেটা হচ্ছে আমি না যেখানেই যাই সেখানে আমি নিজের একটা গন্ডি ক্রিয়েট করি, একটা বাউন্ডারি আমার সব সময় থাকে। সেই বাউন্ডারিতে আমি যতক্ষণ না চাইবো কেউ আসতে পারবে না, ওকে, আমি কাউকে আসতে দিইও না। কারেক্ট। এবার তোমাকে কি ভাবে? এবার আমি যেটা ফেস করেছি সেটা হচ্ছে যে ওই যে বলছিলাম ব্যাকস্ট্যাবিং গুলো শুরু হয়েছিল, সেই ব্যাকস্ট্যাবিং গুলো ধীরে ধীরে ক্যারেক্টার অ্যাসাসিনেশনে গেল। ওকে, আচ্ছা, এবার যদি ধরো আমার যদি কোনো ভুল থাকে,
কোনো যদি আমি কোনো ভুল করে থাকি, আমার যদি কোনো সমস্যা থেকে থাকে, তোমাদের যদি মনে হয় যে কোনো প্রবলেম রয়েছে, তুমি আমাকে আলাদা করে ডাকো, আমার সঙ্গে আলাদা করে বসো, কথা বলো, ঠিক আছে? বা যাদেরকে নিয়ে প্রবলেম, যাদেরকে নিয়ে তোমার মনে হচ্ছে, তুমি ডাকো আলাদা করে, যে কি চলছে, হোয়াটস গোয়িং অন। তুমি আমাকে জিজ্ঞেস করতেই পারো, তুমি আমার বস, সুপার বস, তোমাকে আমি এতদিন প্রথম দিন থেকে শ্রদ্ধা করি, সেই চোখে দেখি, তোমার কথা মানবো, তোমার সাথে কথা বলবো। কিন্তু সেটা হলো না। কি হলো? প্রথম দিন যখন আমি কনফারেন্স রুমে গেছিলাম, যে রথী মহারথীরা ছিলেন, সেই রথী মহারথীরা, তার সঙ্গে পুরো ডিপার্টমেন্ট, তার সঙ্গে আরো জানি না, আমার মনে নেই কারা কারা ছিল, আর সেই কনফারেন্স রুম, সেম কনফারেন্স রুম, ওই বড় কনফারেন্স রুমটা, আমি জানতাম না যে আমার জন্য এরকম একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে। সেই কনফারেন্স রুমে ডেকে যে বিষয়গুলো নিয়ে সমস্যা ছিল বা মনে হয়েছে তাদের, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আমি জানি না এটা কেমন ধরনের বিচার, আলোচনা হচ্ছে নাকি তোমাকে, মানে সেগুলো নিয়ে আলোচনা ইন দ্য সেন্স, সেটা নিয়ে বলা হচ্ছে যে এটা কেন, ওটা কেন, এরকম কেন, ওরকম কেন, এটা কি, ওটা কি, যাই হোক, যে কোয়েশ্চেন গুলো, সেগুলো আমাকে ওখানে করা হচ্ছে। আমি তো বুঝলাম না যে তার আগে কেন আমার সঙ্গে একবার ডেকে বলা হলো না, যে মানে তার আগে কেন আমাকে করে আলাদা করে ডাকা হলো না, বা জিজ্ঞেস করা হলো না যে অ্যাকচুয়ালি কি সিন ছিল। আমি শান্তনুদা তোমার এই পডকাস্টে বসেও, আজকে বসেও এখানে বলতে পারি, ওরা আমাকে যে যে জিনিসগুলো সেদিন বলেছিল, যে এই বিষয়গুলো চলছে, এই ব্লেম, ওই ব্লেম, যা যা দিয়েছিল, তোমার ক্যারেক্টার নিয়েও কথা হতো, ক্যারেক্টার অ্যাসাসিনেশন, ওকে, তো সেটা হয়েছিল। যে ব্লেমটা, মানে যেটার জন্য মিটিংটা বসেছিল, আমি আজকে এখানে এই পডকাস্টে বসেও বলতে পারি, যেখানে হাজার হাজার লোক দেখবে, তারাও দেখতে পারে, সবাই দেখতে পারে, আমি এখানে বসে আজও বলতে পারি, যে ব্লেমটা আমাকে দেওয়া হয়েছিল সেরকম কিচ্ছু সেদিন হয়নি। আমি এইখানেই একটা প্রশ্ন, যে ব্লেমের কথা তোমাকে বলা হচ্ছে, কানাঘুষো শোনা যায়, এই যে তুমি একজন সিনিয়র মেল অ্যাঙ্কারের সাথে তোমার নাকি কোনো এক সময় সুসম্পর্ক ছিল, গভীর সম্পর্ক ছিল, এবং সেই নিয়ে নাকি ইন্টারনাল অনেক ব্যাপার হয়, এবং তোমরা নাকি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তোমরা একসাথে পার্সোনাল টাইমও কাটাতে। এই যে কথাগুলো লোকের কানে কানে ঘুরে বেড়াচ্ছে, মনে মনে ঘুরে বেড়াচ্ছে, আমি আজকে তোমাকে জিজ্ঞেস করি আমার পডকাস্টে, সত্যিই কি যে মেল অ্যাঙ্কারকে নিয়ে তোমার কথা বলা হয়, তোমাকে নিয়ে কথা বলা হয়, যাকে নিয়ে এখন তিনি এখন সোশ্যাল মিডিয়াতেও পপুলার, তিনি এখন কন্ট্রোভার্সিতেও জড়িয়ে, তিনি এখন নিউজও পড়ছেন, সেই মেল অ্যাঙ্কারের সাথে তোমার কি সত্যি কোনো সম্পর্ক ছিল? সম্পর্ক তো ডেফিনেটলি ছিল, সেটা তো বন্ধুত্বের সম্পর্ক, সেটা তো একজন সিনিয়র মানুষ, যে মানুষটা, ধরো ওই যে আমি বললাম আমি ভীষণ ইন্ট্রোভার্ট, আমি সবার সঙ্গে কথা বলি না, সেখানে দাঁড়িয়ে ওই একটা মানুষ হয়তো আমাকে হেল্প করতো বিভিন্ন ভাবে, ঠিক আছে, নিউজ থেকে শুরু করে আমি যে প্রবলেমস গুলোর মধ্যে পড়ছি, সেগুলোতে একটা মানুষ যখন এগিয়ে এসে আমার সঙ্গে কথা বলতো, আমি কি তার সঙ্গে হেসে তাকে রিপ্লাই দেবো না? বা আমার যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সব যতজন অ্যাঙ্কার রয়েছে তার মধ্যে যদি সেই মানুষটা আমার সব থেকে বেশি ক্লোজ হয়, মানে সে তো আমাকে হেল্প করছে, গাইড করছে, যে তোর এটা করা উচিত বা এটা করা উচিত নয়, এটা ঠিক ওটা ভুল, এই জিনিসগুলো সে যখন আমাকে বলছে, আমি তার সঙ্গে শেয়ার করছি আমার প্রবলেম গুলো, যে আমার সঙ্গে এটা এটা হচ্ছে, আমার সঙ্গে এটা এটা মনে হচ্ছে, এই ধরনের প্রবলেম গুলো আমি শেয়ার করছি। তো সুসম্পর্ক তো ডেফিনেটলি ছিল, কিন্তু সেটাকে অন্যভাবে পোর্ট্রে করা, অবভিয়াসলি, কারণ এটাই তো প্রবলেম। একটা ছেলে আর একটা মেয়েকে, আজকে যদি আমার ভাই, মানে কাজিন, তার সঙ্গে যদি আমি একটা ফিল্ম দেখতে যাই, লোকে ছবি তুলে বলবে যে দিদি কার সঙ্গে গেছিলে গো, বয়ফ্রেন্ড, এটা তো সমাজের প্রবলেম। আর সেই প্রবলেমটাই ওখানে তখন হিট করেছিল। এটাকে তো মানে রং চড়াতে বেশি সময় লাগে না, রং চঙে করে, মশলাদার করে সেই জিনিসটা কানে 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 চারিদিকে ঘুরেছে। ওকে, খুব দারুণ একটা কথা বলেছে, যে মানুষ রং চং ছড়িয়ে আরো ব্যাপারটাকে অন্যদিকে নিয়ে যায়, মশলাদার একদম। এই খবরের ক্ষেত্রে আমাদের অনেকের প্রশ্ন, এটা সত্যি কি খবরে যা ঘটে তার থেকে অনেক বেশি করে রং টং চড়িয়ে সেটাকে বড় করে দেখানো হয়? এই কথা শুধু আমার নয়, বহু রাজনৈতিক ব্যক্তিত্ব, বহু মানুষ, তারা বলে যা ছোট ঘটনা সেটাকে রং চং করে নাকি বড় করে দেওয়া হয়। তোমারও কি তাই মত? আমার মনে হয় যেগুলো খুব ছোট ঘটনা, যেটা ওনারা বলতে চান যে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে, বিষয়টা যদি তাই হতো তাহলে চ্যানেলে এরই হবে না। বিষয় হচ্ছে এরকম, কারণ প্রত্যেক দিন প্রচুর খবর আসে, প্রচুর খবর, যেগুলো দেখানোর নয় সেগুলো পড়েই থাকে, যেগুলো দেখানোর সেগুলো, মানে যেগুলোর গুরুত্ব বেশি সেগুলোই দেখানো হয়, কারণ সেগুলো বড় খবর, সেই জন্যই দেখানো হয়। রং চং তো এক্সট্রা চড়ানো হয় না, আমরা সেগুলোকে আরো যাতে মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স বাড়ে সেইভাবে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করি, সেভাবে যা করার, মানে যেভাবে দেখালে একটা স্ক্রিন হ্যাপেনিং লাগবে, আমরা সেটা সব রকম প্রচেষ্টা করি। জানেন তো, খবরের চ্যানেলে গলা উঁচু করে চেঁচিয়ে খবর পড়াটাই ট্রেন্ড, খবর পড়াটা ট্রেন্ড হয়ে গেছে। মানে আমার মনে হয়, জানি না, এই যে কম্পিটিশন, একটা ইঁদুর দৌড় তো চলছে, ইঁদুর রেস একটা চলে, র্যাট রেস চলে, সেই র্যাট রেসে দৌড়তে দৌড়তে না
এই বিষয়টা হয়ে গেছে মনে হয় যে যে যার থেকে বেশি গলা চড়িয়ে কথা বলবে সেটাই হয়তো মানুষজন শুনবে, এটা হয়তো হয়ে গেছে। কিন্তু আমি দেখেছি যে একটা মানে একটা মানুষের মধ্যে না একটা ওই যে নেওয়ার একটা ক্ষমতা রয়েছে যে এই এতটা রেঞ্জই আমরা নিতে পারবো, এবং সেই জন্যই হয়তো এখনো অব্দি একটা শো রয়েছে যেই শোটাকে, একটাই চ্যানেল রয়েছে যে একটা চ্যানেলের একটাই শো রয়েছে যে শোটাকে হয়তো কেউই টপকাতে পারে না অনেক চেষ্টা করার পরেও, কারণ সেখানে কিন্তু ওরকম গলা চিৎকার করে চেঁচামেচি করে, হ্যাঁ যারা বাকিরা আসে ডিবেটে থাকে তারা করে, কিন্তু যে অ্যাঙ্কার যে যে প্রেজেন্ট করছে বিষয়টা, প্রেজেন্টেশনের তো একটা সৌন্দর্য থাকা দরকার। আমরা তো প্রেজেন্টেশন মানেই সুন্দর বুঝি, একটা খাবার পরিবেশন যখন করা হয় সেটার মধ্যে পরিবেশন মানেই আমাদের চোখে আসছে, দেখো ব্যাক অফ দ্য মাইন্ড আসছে একটা সুন্দর একটা থালা সাজানো, সুন্দর দেখে মন ভালো হবে। তো আমাদেরও কাজ আমার মনে হয় সেটাই করা, তো সেটাই উচিত। 4 বছরের এক্সপিরিয়েন্স এই জার্নালিজম ক্যারিয়ারে, পপুলারিটি এরকম বেশি, এটা কখনো একটা তো ভালো দিক আছেই, আর কখনো খারাপও নিশ্চয়ই আছে। দেখো খারাপ দিক অনেক রকমের রয়েছে। আমাকে একটা খারাপ দিক যেরকম শুনতে হয় বা সহ্য করতে হয়েছে, আমার খুব কাছের মানুষরা, বলবো না, খুব কাছের মানুষ ছিল হয়তো, তো সেরকম কেউ একজন আমাকে বারবার করে তার থেকে শুনতে হয়েছে আমার নাকি প্রচন্ড অ্যাটিটিউড, আমার নাকি সোশ্যাল মিডিয়া, ওই যে সোশ্যাল মিডিয়ার ওই ব্যাপারটা রয়েছে সেটার জন্য হয়তো আমার আরো বেশি করে অ্যাটিটিউড, আমার নাকি মাটিতে পা পড়ে না, এই ধরনের কথা যখন নিজের মানুষের কাছ থেকে শুনতে হয় না, সেটা আরো বেশি করে ব্যথা দেয়। তুমি যতবার বলছো যে আমার বন্ধু সংখ্যা কম, টলিউডের প্রচুর অভিনেতা অভিনেত্রী, আমার মনে হয় ম্যাক্সিমাম অভিনেতা অভিনেত্রী তারা বলেন যে আমার ইন্ডাস্ট্রিতে আমার বন্ধু নেই, আমার বন্ধু সংখ্যা কম। আমারও তোমাকে জিজ্ঞেস করার, তোমারও কি তোমাদের সেক্টরে কোনো বন্ধু নেই, নাকি তোমাদের সেক্টরে ভালো বন্ধু হয় না? আমি অনেক বেশি ভালো বন্ধু বা ভালো মানুষ আমি এই যেখানে আমি এখন কাজ করছি সেখানে এসে পেয়েছি, জানো তো। আমার যখন আমি এখানে জয়েন করলাম আমার মধ্যে ভীষণ একটা ভয় ছিল, ওই যে পাস্ট বিগত যে দুটো আমার কাজ করার জায়গা, সেখান থেকে না আমি অনেক ভালো তো রয়েছে, কারণ সেখানে আমাকে জায়গা না দিলে আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। তো আমি থ্যাঙ্কফুল এই অর্গানাইজেশনে যখন আমি এসেছি, আমার যখন একদম এখানকার যে সুপার বস তার সঙ্গে যখন কথা হচ্ছে, ইন্টারাকশন হচ্ছে ফার্স্ট, তখন আমি তাকে বললাম যে দাদা আচ্ছা এখানে ইনি এই যে মানুষটা, সে কিন্তু কখনো আমাকে ডিরেক্টলি কোনো প্রশ্ন করেনি, সেও কিন্তু জানে যে তুমি যেটা বললে কানে কানে বিভিন্ন ধরনের জিনিসপত্র তো ঘুরেছে, সবাই জানতে পেরেছে বিভিন্ন রকম জিনিসপত্র। এই মানুষটা আমাকে ডিরেক্টলি কখনো জিজ্ঞেস করেনি যে এক্স্যাক্টলি কি হয়েছে, বা সে আমাকে ইনডাইরেক্টলি কিছু প্রশ্ন করলো যে কি সমস্যা রয়েছে না রয়েছে, আমিও ইনডাইরেক্টলি বললাম। এবং তারপরে আমি একটা বিষয় বললাম, দাদা একটা না সমস্যা রয়েছে, আমাকে না লোকজন বলে, আমি জানি না কেন, যে আমার নাকি খুব নাক উঁচু, এটা আমাকে বলে, ভগবান আমাকে নাক দেয়নি সেরকম ভাবে, লোকজন বলে যে আমার নাকি খুব নাক উঁচু। আচ্ছা, এই মানুষটা আমাকে যে কথাটা বলেছিলেন সেটা আমার এখনো কানে বাজে। এক্স্যাক্টলি আমি হয়তো একদম কোট টু কোট বলতে পারবো না কি বলেছিলেন, বাট যেটা উনি বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে তোমার মধ্যে যদি জিনিস থাকে, তোমার মধ্যে যদি কোয়ালিটি থাকে, তাহলে ওই নাক উঁচু হওয়াটা ভালো, তুমি ওটা ক্যারি করবে। প্রচুর মানুষের তুমি ড্রিম গার্ল, তো প্রচুর নিশ্চয়ই প্রপোজাল এসছে। প্রচুর প্রপোজাল আসে তো, সেটা আসে, হ্যাঁ প্রপোজাল আসে, এবং আতরঙ্গি প্রপোজাল প্রচুর আসে, কেউ কেউ অফিসে চলে আসে, অফিসে আসে। এবং আমার কাছে দুদিন আগে একটা মেসেজ এসেছে যে ওই আমাদের অফিসের নিচে ওখানে দাঁড়িয়ে একজন ওয়েট করেছে, এরকম কিন্তু তোমাকে দেখতে পাইনি, আমাকে দেখতে পাইনি এক্স্যাক্টলি। তো এরকম হয়েছে, কয়েকজন আরেকটু সাহস নিয়ে ওপরেও চলে আসে। কি করে সামলাও, মানে ধরো তোমার এই যে যারা, কিভাবে সামলাবো আমি সত্যি আমি বুঝতে পারি না যে আমি কিভাবে সামলাবো বা কি বলবো, বাট আমি রেসপেক্ট করি, জানো তো। আমি এই ভালোবাসাগুলোর, আমি সত্যি ভালোবাসা মানে আমার মনে হয় আমি বলে নয়, প্রত্যেকটা মানুষ তারা, আমার খুব জানতে ইচ্ছে করে এসে তো তারা কি বলে, তারা গিফট পেপ নিয়ে চলে আসে, বিভিন্ন ধরনের গিফট নিয়ে তারা হাজির হয়, এবং তাদের মনে হয় যে সেগুলো দিলে বা সেই গিফট গুলো দিলেই হয়তো আমি তাদের সঙ্গে এবার একটা প্রেমের সম্পর্ক আমার তাদের সঙ্গে হয়ে যাবে। বিষয়টা এতটা ইজি তাদের মনে হয়, বাট না, আমি রেসপেক্ট করি তাদের ইমোশন, তাদের ভালোবাসা যদি থেকে থাকে আমার জন্য, থ্যাংক ইউ তাদেরকে। তনিষ্ঠা যে কতটা কমিটেড, এবং সে যে কোনো ভালোবাসার ক্ষেত্রে প্রচন্ড কেয়ারিং, এটি একটু আগে আমাদের পডকাস্টে বলছিলে, তো যতবার এটা শুনেছি আর কি, যে তুমি যতবার ভালোবেসে বাঁচতে চেয়েছো ততবার সেই ভালোবাসা আর বাসা বাঁধেনি। আমার ওইটা, আমিও তাদেরই দলে বারবার মরে যায়। আমাকে বলো যে এখনো অবধি কতগুলো হলো ব্রেকআপ? প্রেম তো জীবনে হয়েছে
একাধিকই হয়েছে। আচ্ছা, এবার সংখ্যাটা এরকম না যে 10-11 হয়ে গেছে, এরকম নয়, কারণ আমি ওই কমিটেড থাকি। আমি না যখনই কোনো সম্পর্কে যাই, আমি এরকম বিষয়ের জন্য সম্পর্কে যাই না যে আজ আছি কাল নেই। হ্যাঁ, 2 দিন ঘুরবো, 3 দিনের দিন আমার মন উঠে গেলে বলবো যে কি আছে, মানে এখন হচ্ছে না আমাকে দিয়ে, আমার মন ভালো লাগছে না তোমাকে, আমি কি করতে পারি? এই জিনিসটা আমাকে কেউ বলেছিল, সেটাই আমি বললাম। সো আচ্ছা, আমাকে কেউ একবার নয় একাধিকবার বলেছে যে হচ্ছে না আমাকে দিয়ে, পারছি না, আমি হচ্ছে না, আমার আসছে না তোমার জন্য ভালোবাসা, আমি কি করতে পারি? এই বিষয়টা আমি মানুষটা সেরকম নই, ঠিক আছে? আর এই জিনিসটা আমি খুব ক্লিয়ার করে দিই প্রথম যখন আমি কারোর সঙ্গে সম্পর্কে যাচ্ছি, মানে যাচ্ছি না, মানে যাবো বলে ভাবছি, ওই ব্যাপারটা শুরু হচ্ছে, আমি খুব ক্লিয়ার করে দিই যে দেখো আমি কিন্তু খুব ইমোশনাল, আমি কিন্তু খুব সেন্সিটিভ। আমায় কিন্তু এই জায়গাটায় আমি অনেক বছর ধরে ধাক্কা খেয়েছি, অনেক বছর ধরে, ছোটবেলা থেকে আমি প্রেম চলছে আমার। হ্যাঁ, এবার মানে সেটা এরকম না যে পরপর প্রত্যেক বছর একটা করে, এরকম না, সময়টা দীর্ঘ। কিন্তু আমি সবাইকে বুঝিয়ে দিই যে আমি কিন্তু ট্রমাটাইজ এই ব্যাপারটাতে। সো মানে এখান থেকে কিন্তু তোমাকে এক্সট্রা স্পেশাল কেয়ার দিতে হবে, টেক কেয়ার করতে হবে, তবে কিন্তু জিনিসটা ফ্রুটফুল হবে। সেই মানুষগুলো মানে আমি নিজেই বুঝতে পারি না, পরে সেই মানুষটা খুব ভালো করে প্রথমে বুঝলো, শুনলো, প্রথম কিছুদিন বা কিছু মাস, বছর সব ঠিকঠাক থাকার পর সেই মানুষটা যখন এই ধরনের কথা বলে না যে আমি তো কি বলে ওই আসছে না আমার তোমার প্রতি, এখন নেই ভালোবাসা, আসছে না, কি করতে পারি, এই ধরনের কথা যদি কেউ বলে, এটা তো খুব একটা সামান্য জিনিস বললাম, মানে এটা খুব সামান্য জিনিসটা, আরো অনেক রকমের জিনিসপত্র হয়েছে যেটার জন্য আমি এত ভেঙেছি এইবারে, লাস্টবারে, শেষবারে আমি এত ভেঙেছি, আমি জানি না, মানে এবার কেউ যে লাস্ট যে ভাঙা হৃদয়, যিনি ভাঙলো তোমার হৃদয়, সেই কি সব কথা বলেছে? এই যে কথাটা আমি বললাম এক্স্যাক্টলি কোট আনকোট, সেটা সেই বলেছে। ওকে, সো বিষয়টা হচ্ছে সে আরো অনেক রকমের কথা বলেছিল, বাকিগুলো আমি ভুলে গেছি। আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করে, যে ধরো যারা আমরা নিউজে চাকরি করি বা তোমরা যারা করো, তাই সবসময় বলা হয় যে 24/7, হ্যাঁ, মানে সময় দেওয়াটা খুব মুশকিল হয়ে যায়, নিজের আত্মীয় স্বজন হোক, পরিবার হোক। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা জানি যে কোন রকম কোন সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলে সময়টা খুব ইম্পর্টেন্ট। তুমি সময় দিতে পারতে? আমি সময় না, আমার কাছে যে মানুষটা স্পেশাল, বা ধরো আমার মা বাবার ক্ষেত্রে আমি বলছি, শুধুমাত্র ওই স্পেশাল নয়, যে মানুষগুলো আমার কাছে স্পেশাল, সেটা বন্ধু হোক, মা বাবা হোক, যাই হোক না কেন, আমার কাছে স্পেশাল কাজ বা স্পেশাল মানুষ এটা যদি হয়, আমি তার জন্য সময় বের করে নেবই, যেভাবেই হোক। সে আমার ঘুম কম হোক, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, আমার হয়তো সারাদিন ঘুমিয়ে নেই, এরকম হয়েছে, কিন্তু আমি সময় বের করে নেবো। আমি এরকম ধরনের বিভিন্ন জিনিসপত্র কিন্তু করেছি, তার জন্যও করেছি, কারণ ওই যে বললাম আমি মানুষ হারাতে ভয় পাই। আমি কোনোভাবেই চাই না যে আমি যার সঙ্গে এখন রয়েছি সে হারিয়ে যাক, আমি কোনোভাবেই চাই না। আমি সেটাকে একটা সার্টেন জায়গাতেই নিয়ে যেতে চাই, এবং আমি তার সঙ্গেই থাকতে, এরকম একটা বিষয় হয়ে গেছে। এবার সমস্যাটা হয়ে গেছে যে ধরো এর পরেও তো কেউ না কেউ আসবে, আমি জানি কেউ না কেউ তো আসবেই, কেউ না কেউ তো সামলে নেবেই। এবার যে আসবে বা কেউ যদি এসে থাকে, তার জন্য একটু ডিফিকাল্ট হবে, চ্যালেঞ্জিং হবে, তাকে আমাকে বিশ্বাস করানোটা যে আমি যাচ্ছি না, এই যে বিশ্বাস করানোটা, এটা একটু চ্যালেঞ্জিং হবে। উপান্তে যারা রয়েছেন তারা যদি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন, যারা তনিষ্ঠাকে সত্যিকারের এই চ্যালেঞ্জ নিয়ে রেখে দিতে পারে, এটা একটা বড় চ্যালেঞ্জ দিয়ে দিল আজকে আমার পডকাস্টে। একদম বড় চ্যালেঞ্জ। রাইট। প্রেম ভাঙলে কি করো তুমি? অনেকেরই তো হয়, আমি জানি যে প্রেমে যদি যখনই শুধু ব্রেকআপ হয়, কাজে মন বসে না। বাবা, সেটা তো হয়েছে। তাই? সেটা তো হয়েছে। আমি বলবো যে এটা না আজকাল মানুষজন খুব লাইটলি নেয়, যে প্রেমই তো ভেঙে গেছে, কি আছে, এরকম একটা বিষয় হয়ে গেছে। এই যে ডিপ্রেশন, এই যে মেন্টাল হেলথ, এটা নিয়ে যে কথা বলাটা আজকাল কতটা ইম্পর্টেন্ট, মানুষ না ভাবে যে ঠিক আছে, কি আছে, ক্যাজুয়াল, অনেকের কাছে না বিষয়টা ক্যাজুয়াল, কিন্তু সে তো জানে না যে আমি কোন ডেপথে গিয়ে কাউকে ভালোবাসছি বা চাইছি, সে তো জানে না, সেই মানুষটা তো জানে না। আমরা খুব জাজমেন্টাল, দেখে বলে দিই যে ও ঠিক আছে, প্রেম ভেঙেছে, ব্রেকআপ হয়েছে, তাই জন্য ওরকম বিহেভ করছে, এরকম একটা বলে দিই, স্টেটমেন্ট পাস করে দিই। কিন্তু আমরা জানি না যে সেই মানুষটা প্রত্যেক দিন মরছে। আমি যেরকম প্রত্যেকটা দিন আমার ঘুম থেকে উঠে মনে হতো যে অন্ধকার এখনো অব্দি রয়েছে, সকাল হয়নি, ভোর হয়নি, আমার ঘর থেকে বেরোতে ইচ্ছে করতো না। আর ইভেন তুমিও জানো বিষয়টা, মানে তুমিও বিষয়টা সাক্ষী হয়েছো, মানে তুমি হয়তো প্রথম কোনো ইন্টারভিউয়ার যে ইন্টারভিউ নেওয়ার জন্য ফোন করেছে, এটা বলার জন্য যে ইন্টারভিউ নেব, সে লাস্টে এটা বলে ফোনটা কাটছে, ঠিক আছে সব ঠিক হয়ে যাবে, আমি আছি, তুমি আমাকেও বলতে পারো চাইলে কি প্রবলেম হয়েছে না হয়েছে। তো আমার মনে আছে এই ফেজটাতে না, এই বিগত কিছু দিনে আমার সঙ্গে যার সঙ্গে দেখা হয়েছে, চেনা অচেনা, মানে জানা অজানা যে মানুষের সঙ্গে দেখা হয়েছে,
এই বিষয়টা নিয়ে যে টপিক তুলেছে তার সামনে দাঁড়িয়ে আমি হাও হাও করে কাঁদছি রাস্তার মধ্যে। লাস্ট কার্নিভালের দিন, পুজোর কার্নিভাল, সেই দিন আমাদেরই চ্যানেলের একজন জার্নালিস্ট, তার সঙ্গে কথা হচ্ছে, করতে করতে এই বিষয়টা এসছে, আমি রাস্তায় দাঁড়িয়ে কাঁদছি। কার্নিভাল মানে চলছে তার সাইডে, প্রেস ক্লাবের সামনে ওখানটায় দাঁড়িয়ে কাঁদছি। সেও বলছে কেউ না, ঠিক আছে, মানে ঠিক হয়ে যাবে এই ব্যাপার। বাট আমি না কন্ট্রোল করতে পারতাম না ইমোশনটা, প্রত্যেক দিন ভেঙেছি, প্রত্যেক দিন। আচ্ছা ধরো, যারা এই ভালোবাসার ব্রেকআপের পর অনেকেই আছেন উপরান্তে যারা একটু ডিপ্রেসড, সামলানোর তালিকা কি? তুমি তো সেই জায়গা থেকে বেরিয়ে এসছো, ভালোবেসে ব্রেকআপ হলো, মন ভাঙলো, নিজের সাথে নিজের লড়াই হচ্ছে প্রত্যেক দিন, নিজেকে সামলাবো কি করে? সামলে নেওয়াটার উপায়টা কি? আমার মনে হয় সামলে নেওয়ার উপায় প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট হয়, ঠিক আছে? কেউ নিজের কাজের বাইরে আরো কিছু যদি করতে পছন্দ করে, সেগুলোতে যদি নিজেকে ইনভেস্ট করা যায়, মানে নিজেকে যদি ব্যস্ত রাখা যায়, তাহলে আমার মনে হয় অনেকটা হেল্প হয়। এই ফেজে আমি একটা গিটার কিনে ফেলেছি, আমি ব্যাডমিন্টন খেলতে ভালোবাসি, আমি সেটাতে জয়েন করেছিলাম, আমি ডান্স করতে ভালোবাসি, আমি সেটাতে জয়েন করেছিলাম। এই ধরনের বিভিন্ন জিনিসপত্র আমি করেছি। আমি জানি না আমার জীবনে আবার কখনো আসবে কিনা এই ফেজ, আমি জানি না সেটা থেকে আবার আমি কিভাবে বেরোতে পারবো বা কি করতে পারবো, আমি জানি না, বাট এটা আমার লাইফের ডার্কেস্ট ফেজ ছিল। আমার মনে হয় যারা আমাদের এই কথা শুনছে উপরান্তে বসে, আমি এবং আমার ফ্যামিলির মানুষ যারা যারা উপরান্তে বসে রয়েছে শান্তনু ঠেকের, তারা কেউ চায় না যে তোমার জীবনে এরকম আবার একটা সময় আসুক। আমরা প্রত্যেকেই চাই। আমি জানো তো শান্তনু দা, আমি এরকমও চাইতাম, যদি আমি কাউকে শত্রু মানি না, আমার নিজের শত্রু আমি কাউকে মানি না, কিন্তু যদি আমার কোথাও কোনো পৃথিবীর কোনো কর্নারে কোনো শত্রুও থেকে থাকে, তার জীবনেও যেন এই ফেজটা না আসে। এটা এতটা কঠিন, এটা এতটা ডিফিকাল্ট, আমি জোন আউট হয়ে যেতাম। মানে আমি কথা বলছি কারোর সঙ্গে, বলতে বলতে না আমি বসে আছি, হ্যাঁ, মানে আমি ব্ল্যাঙ্ক তাকিয়ে বসে রয়েছি, কি চলছে আমার মাথায় কিছু হয়তো চলছে না, বা চলছে। তার কাছে অভিনয়ের অপশনও এসছে খুব রিসেন্ট, আমি একটু চাই সেটা ব্রেক হোক আজকে। কোন সিনেমার জন্য লাস্ট তোমার কাছে অফার আসে যে তুমি হিরোইন হবে? নাম তো বলা যাবে না, নাম তো ডেফিনেটলি বলা যাবে না, কারণ কারকে নিয়ে ছবি হচ্ছে সেটা বলো, কিচ্ছু বলা যাবে না, এগুলো না বললে তো মানুষ বুঝতে পারবে না, এগুলো সত্যি ডিসক্লোজ করা যাবে না, কারণ আপনি আমাকে সেই মানুষগুলো তো যারা আমার ভালো বন্ধু, এবার তারা বলে এগুলো কি, কেন করবি না, যখন করিস না, বলার কি ছিল, এসব বলবে। আচ্ছা, এটা বড় সিনেমা, হ্যাঁ, তো অফার এসেছে, কিন্তু আমি তো আপনার পরে রিয়েলাইজ করেছি, যখন আমি জার্নালিজমে ফুল ফ্লেজেড তো এখন রয়েছি, এখন না, মানে ঢুকে গেছি বিষয়টার মধ্যে। তার আগে আমার ছিল অভিনয়ের পোকা ছিল, কারণ এই ক্যামেরার সামনে কাজ করার ভালোবাসাটা ছিল, তো সেই জন্য মনে হয়েছিল যে হয়তো আমি অভিনয় করতে পারি, কিন্তু সেটাও কিন্তু মানে কম টাফ নয়। এটা আমি কখন বুঝেছি, যখন আমি মিডিয়া সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, তখন তো আমাদেরও ফিল্ম বানাতে হয়েছে, কি মাথা ব্যথার কাজ, মানে প্রচন্ড ডিফিকাল্ট, ডিরেকশন আরো ডিফিকাল্ট, তার সঙ্গে ফিল্ম স্টাডিজ, এই বিষয়টা অনেক জটিল, অনেক ডিফিকাল্ট। যারা অ্যাক্টিং করে, অ্যাকচুয়ালি যারা অ্যাক্টিং করতে পারে, তাদের জন্য সত্যি মানে ডিফিকাল্ট বিষয়টা। আমি দেখলাম যে না, আমি তো শিখিনি, এটা তো আমার জন্য নয়, মানে আমি যেটা জানি প্রপারলি, যেখানে আমার কনফিডেন্স রয়েছে, আমার মনে হয় সেখানেই আরো বেশি করে ফ্লারিশ করাটা বেটার। খুব দারুণ একটা ওয়ার্ড বলেছো তুমি, শেখোনি তাই অভিনয় করতে আসছো না বা অভিনয় করতে চাইছো না। আমাদের অনেকের ধারণা যে অ্যাঙ্কারিংটাও শিখতে হয় না, তুমি কোথাও শিখেছো? না, অ্যাঙ্কারিং আমি সত্যি বলতে কোথাও শিখিনি। আচ্ছা, অ্যাঙ্কারিং আমি কোথাওই শিখিনি, ওই মাঠে পড়েই শেখা এরকম বিষয়টা, অ্যাঙ্কারিং আমি কোথাও শিখিনি। তবে আমি যেটা ওই যে মিডিয়া সায়েন্স যেটা বললাম, ওইটা যেহেতু আমি পড়েছি, ওটাতে আমার কনফিডেন্সটা গ্রো করেছিল, যে 10টা মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে হয় কিভাবে, সেই ব্যাপারটা আমার ছিল, কনফিডেন্স ছিল, প্রথম দিন থেকে কনফিডেন্সটা আমার সঙ্গে ছিল। আজকে যদি তুমি এই নিউজ অ্যাঙ্কার না হতে, তাহলে কি হতে চাইতে? তুমি তো অনেকগুলো পার্ট, তুমি ভালো ডান্স করতে পারো, ব্যাডমিন্টন খেলতে পারো, তো কি করতে চাইতে? আমি না একটা সময় আমার বেকারিও ছিল, ঠিক আছে, আমি বেকিং করতে পারি খুব ভালো। তুমি আমার হোম বেকারি ছিল। তাই? কোথায় ওটা? আমার বাড়িতেই মানে হোম বেকারি ছিল। ওকে, এত ব্যস্ত থাকো তোমরা, ধরো তোমার তো টাইমের শিডিউলের কোনো সময় থাকে না নির্দিষ্ট কিছু, তো বাড়ির মানুষের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে এই সময় নিয়ে ক্লাশ হয় না? সময় নিয়ে ক্লাশ হয় না বলবো না, হয়, কিন্তু বাড়ির মানুষ কাছের মানুষ হলে সেটা সমস্যার বিষয় নয়। কারেক্ট। আরেকটা বিষয় খুব জানতে ইচ্ছে করে, মানে ধরো এটা আমার ক্ষেত্রেও হয়েছে অনেক সময়, তোমাদের ক্ষেত্রেও হয়তো হয়, যে তোমরা কথা বললে
নিশ্চয়ই অনেকেই বলে যে এই তুই নিউজের মতো করে বলছিস, এই তুই কিন্তু এখন এখানে বাড়িতে নিউজ পড়ছিস না, তো প্লিজ একটু ভালো করে কথা বল, এইরকমও নিশ্চয়ই কথা শুনতে হয়েছে। হ্যাঁ, প্রচুর বার, এবং এটা হয়, এটা সবসময় হয়, ম্যাক্সিমাম টাইমেই হয়, এবং বাড়ির লোকজনও বলে, ধরো মাসি বা এরা যারা রয়েছে তারাও বলে কখনো কখনো যে যখনই কথা বলে তখনই মনে হচ্ছে না খবরই পড়ছে। বিষয় রয়েছে, কিন্তু কি করা যাবে, মানে আমরা তো সত্যি ওরকম ভাবে কথা বলি না, কিন্তু জানি না কেন মনে হয় সবার তাও, বাট তাও আমি বলবো যে তাও কিছু কাছের মানুষ, মানে আরো কাছের মানুষ যদি থাকে সেক্ষেত্রে তাদের এই বিষয়টা মনে হয় না, তাদের কাছে আমি মানে ওই স্ক্রিনের 19টা আলাদা, তাদের মনে হয় যে আমি ওখানে ওখানে ক্যারেক্টার প্লে করছি। অনেক হয়তো জানেন না, জানাটা সবার ক্ষেত্রে আমি জানি না সম্ভবও হয়ে ওঠে না, ও যতটা ভালো মানুষ ততটা ভালো কুকুরদের প্রতিও কেয়ারি, অর্থাৎ আমরা বলি যে মানুষের কাছের বন্ধু একমাত্র ওরাই, তো তনিষ্ঠা সেটাই করে, প্রত্যেকদিন নিয়ম করে ওদের যত্ন নেয়। একটু যদি তুমি বলো, মানে এই যে তোমার রেগুলার শিডিউলের মধ্যে ওদেরকেও তুমি সময় দাও, কতগুলো পোষ্যকে তুমি দেখভাল করো? দেখো, আমার মা একটা খুব ভালো সুন্দর কথা বলেছিল, যে আমি কখনো খেয়াল করিনি বিষয়টা, বলেছিল ডগ শব্দটাকে উল্টে দিলে না গড হয়, মানে ডিওজি, সেটা তুমি পেছন থেকে ভাবলে জিওডি, গড হয়। এটা তো অনেক বড় শেখালে। এবার আমি না সত্যি বিষয়টা শুনে একবার থমকে গেছিলাম যে এটা মা কি বলে দিল। আমার মা এরকম ধরনের, মায়েরও বিশাল ভালো অবজারভেশন, শুধু তোমার একার নয়। তো বিষয়টা হচ্ছে যে এবার সমস্যাটা হচ্ছে যে আমার ওই ধরনের ওই চোখগুলোর দিকে তাকালে না, এটা শুধুমাত্র আমার কাছে আমার মিকি রয়েছে, আমার বাড়িতে একজন রয়েছে বলে নয়, আমার ওই চোখগুলোর দিকে তাকালে আমার ভীষণ একটা কষ্ট ফিল করতে পারি। ওরা না কেমন করে একটা তাকায়, ওদের চোখে একটা অদ্ভুত মায়া রয়েছে, আমি সেই মায়ায় পড়ে যাই, এবং সেই জন্য আমি চেষ্টা করি নিঃস্বার্থভাবে যা যা করা যায়, যদি কোনো একটা কুকুর এরকম ধরো পড়ে রয়েছে রাস্তার ধারে বা সমস্যার মধ্যে পড়েছে, আমি সব রকম ভাবে চেষ্টা করি, এবং সেরকমই অনেকগুলো রেস্কিউ আমি চেষ্টা করেছি করার। তার মধ্যে লাস্ট যেটা আমি চেষ্টা করেছিলাম, 1 বছর ধরে তাকে বাঁচিয়ে রেখেছিলাম, মানে আমি ছিলাম বলি ও বেঁচেছে, এটা আমাকে যার কাছে রেখেছিলাম সেও বলে, তার জন্য যত ডোনেশন তোলার। এবার দেখো, ডোনেশন যখন আমি চাই, ধরো সোশ্যাল মিডিয়াতে যখন বলি, সেটার জন্য আবার কথা শুনতে হয়, কিন্তু যে কি করছি টাকাগুলো নিয়ে, অনেকের একটা ধারণা থাকে, অনেক ভুলভাল কমেন্ট হ্যান ত্যান, আমি সেগুলোকে জাস্ট তোয়াক্কা করিনি, পরোয়া করিনি, কারণ আমার কাছে ছিল ওই গোগো বলে যে ল্যাবটা ছিল, তাকে বাঁচানোটা আমার কাছে সব থেকে তখন গুরুত্বপূর্ণ ছিল। শুরু করেছিলাম যে তোমার নিউজ রুম, তোমার অফিস, কোথায় বেশি পলিটিক্স হয়, আমাদের সমাজে, রাজ্যে, নাকি নিউজ রুমে? নিউজ রুমটা তো সমাজের মধ্যেই পড়ে। আমি জাস্ট দুটো অ্যানসার চাই, আমি চাই না কোনো ইলাবোরেশন চাই না, আমি জাস্ট বলি, আমি জাস্ট দুটোর মধ্যে কোথায় বেশি পলিটিক্স হয়? বেশি কমটা তো আমি করতে পারছি না এখনো অবধি, আমি তো বুঝতেই পারছি না। সমান পলিটিক্স, সমান পলিটিক্স, আমি বলবো যে সমান পলিটিক্স হয়। তনিষ্ঠা কোথায় বেশি অক্সিজেন পায়, নিজের ফেসবুক পেজ, নিজের সোশ্যাল মিডিয়ায়, নাকি অফিসের ক্যামেরার সামনে? দুটোতেই, জানো তো, কিন্তু অফিসের ক্যামেরার সামনে আমি বলবো। নাম ডাক হয়ে গেলে অনেক কিছু অসুবিধাও হয়, যখন তখন বেরিয়ে যাওয়া যায় না, যেখানে সেখানে দাঁড়ানো যায় না। তনিষ্ঠার নাকি এগুলো হচ্ছে? মাঝে মাঝে হয়, মাঝে মাঝে সত্যি হয়। ব্লাড টেস্ট করাতে গেছিলাম আমি, সেখানেও একজন আমাকে মেসেজ করেছে। তনিষ্ঠা, তুমি প্রথমবার আমাদের এই শান্তনু থেকে আসলে আমার খুব ভালো লাগলো, এবং তুমি এত সুন্দরভাবে কথা বলো, তোমার গলা এত ভালো, তুমি যাতে আরো ভালো থাকো, গলার যত্ন আরো ভালো নাও, তার জন্য সুন্দরবন রয়্যাল ফার্ম তারা একটা মধু পাঠিয়েছে তোমার জন্য, র মধু, যেটা নিজের শরীর, স্বাস্থ্য, গলা সমস্ত কিছু ভালো লাগবে, এটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। জানিও আমাদের এই উপহার কেমন লাগছে তোমার, এবং আমি চাই যাতে আজকে যারা দেখলো, প্রচুর মানুষ চেয়েছে যাতে তোমাকে আমরা গেস্ট হিসেবে নিয়ে আসি। শেষ করব, আমাদের এক্সপিরিয়েন্স কেমন লাগলো তোমার এসে, একটু যদি বলো। আমার তো ডেফিনেটলি ভীষণ ভালো লাগলো, কারণ দেখো, আমাদেরকে না সবসময় ওই কোয়েশ্চেন করতেই দেখা যায়, তো প্রশ্ন করতে দেখা যায়, আমাদেরকে খুব একটা যে প্রশ্ন করা হয় সেটা নয়, আমাদেরকে ওই লোকজন একটু অন্ধকারে আঁধারেই আমরা থাকি, মানে যতই যাই হোক না কেন, স্টিল মানে আমরা তো প্রশ্ন করাটাই আমাদের কাজ, আমাদেরকে খুব একটা প্রশ্ন লোকজন করে না। তো সেই জায়গাটা যে তুমি আমাকে দিয়েছো, সেটা আমার কাছে অনেক বড় পাওয়া, না হলে হয়তো অনেক কথা না বলাই থেকে যেত, অনেক কথা তো বলা হয় না, সে কথা না বলাই থেকে যেত। এবং আমাকে প্রচুর মানুষজন জিজ্ঞেস করতো করে যে কিভাবে আমি স্টার্ট করলাম,
আমার লাইফে আমি কি ফেস করেছি প্রফেশনালি, সেগুলো আমার মনে হয় কিছুটা আমি আভাস দেওয়ার চেষ্টা করলাম। এবং ওই যারা নতুন আসছে এই ইন্ডাস্ট্রিতে তাদেরকে বারবার করে বলবো যে ভয় না পেতে, আমরা না ভয় পেয়ে যাই ভীষণ ভাবে। আমি লাস্টেও এটাই বলবো যে ভয় না পেলেই আমার মনে হয় ওই কনফিডেন্সটা নিজের উপর থাকলে আমার মনে হয় সব পাহাড় টপকানো সম্ভব, যেভাবে আমি টপকাচ্ছি। আশা করি আগামী দিনে আরো টপকাতে পারবো। এবং এই কথাগুলো যে তুমি শুনলে, এতক্ষণ ধরে পেশেন্স নিয়ে শুনলে, এত কোয়েশ্চেন যে করলে, সেগুলোর জন্য অনেক অনেক থ্যাঙ্কস তোমার। আপনারাও ভয় পাবেন না প্লিজ, কমেন্ট করতে ভয় পাবেন না। এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ শেয়ার করতে ভয় পাবেন না। আর আপনার পছন্দের কোন মানুষ আছে যাকে আপনারা দেখতে চান যে শান্তনু থেকে ঠিক এইভাবেই গল্প করুক, আড্ডা দিক, অনেক চেনা মানুষের অজানা কথা যেটা আপনারা জানতে চান সেটা বলবেন। ক্যামেরার উপরান্তে কৌস্তভ বাবাইদা অ্যান্ড আমি শান্তনু। আর শান্তনু ঠেক যদি ভালো লাগে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে।